আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিএমএস একাডেমির পক্ষ থেকে আজকে আমি আবু তাহের আছি আপনাদের সাথে। আজকে অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ সেট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রায় প্রত্যেকটা প্রশ্ন বইয়ের কাজ থেকে শুরু করে কাজ, উদাহরণ, অনুশীলনী এবং নমুনা প্রশ্ন সবগুলো সলিউশন করব এবং প্রত্যেকটা হবে টাইপ ওয়াইজ, মানে একই ধরনের অঙ্কগুলা প্রথমে টাইপ 1 টাইপ 2 এভাবে আলোচনা করা হয়েছে সহজ থেকে কঠিন ভাবে। আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যাবে আর কি। আচ্ছা, তো শুরু করছি। প্রথমত আমাদের জানা দরকার যে সেট সংজ্ঞা বা প্রকাশ পদ্ধতি কি, বা সেট আসলে কি। তো এখানে আমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, মানে যাকে সংজ্ঞায়িত করা যায় এরকম বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে আসলে। এবং প্রকাশভঙ্গি হয় আসলে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয় সেটগুলোকে, এবং মানে সেটার নাম রাখতে হয় বড় হাতের অক্ষর যে কোনো এ থেকে জেডের মধ্যে যে কোনো। আর আর হচ্ছে উপাদানগুলোকে ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয়, যেমন এ থেকে জেড পর্যন্ত। উপাদানগুলোকে শুধু যে ছোট হাতের ABCD হবে তা না, সংখ্যা আসতে পারে 1 2 3 4 5। শুধু অ্যালফাবেট আসবে তা না। যদি অ্যালফাবেট আসে তাহলে সেগুলা ছোট হাতের অক্ষর হবে, তবে অন্য কিছু থাকতে পারে 1 2 3, কোনো কিছুর নাম, ঠিক আছে, ইত্যাদি সেটির উপাদান হতে পারে। এবার উপাদান সমূহকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে আবদ্ধ করে রাখা হয়। সেকেন্ড ব্র্যাকেট এর মানে হচ্ছে, ধরেন এর ভিতরে দুইটা উপাদান আছে, 1 2, একটা সেট বললাম এ সেটের উপাদান দুইটা, এক একটা দুই একটা, তাহলে লিখা হবে এভাবে 1 2 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এটা দ্বারা বোঝাবে এদের উপাদান মাত্রই দুইটা, 1 এবং 2। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হয় না কেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় না কেন সেটকে, এর একটা কারণ আছে। এটাই যখন আমরা বড় হব তখন জানতে পারবো। আমি জাস্ট একটু বলে রাখি যে ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝায় এদের মাঝের সংখ্যাগুলা। ধরেন এখানে 1 2 না দিয়ে 120 দিলাম, 20 দিলাম। ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝায় একের চেয়ে বড়, 20-এর চেয়ে ছোট, মানে 2 থেকে 19 পর্যন্ত, যদি এগুলো পূর্ণ সংখ্যার সেট হয়। আর থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় 1 এবং 20 সহ এদের মাঝে যত সংখ্যা আছে সেগুলা, এরা সহ। কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 1 আর 20 থাকতো তাহলে কিন্তু শুধুমাত্র 1 আর 20-কেই বোঝাতো, আর কেউ না, এদের মাঝে আর কেউ না, এরা দুজনই। সেকেন্ড ব্র্যাকেট মানে ফিক্সড, এরাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয় সেটের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখবো। সেট পদ্ধতি মানে প্রকাশের দুইটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকাকে ট্যাবুলার বা সেট গঠন পদ্ধতিকে সেট বিল্ডার মেথড বলা হয়। তালিকা মানে যেখানে সরাসরি তালিকাযুক্ত করে লেখা থাকে, এই যে একটু আগে আমি যেটা বললাম 1 2, এটা হচ্ছে সরাসরি তালিকাযুক্ত পদ্ধতি, যেখানে দেখা যাবে যে উপাদানগুলো কি কি সরাসরি থাকবে, কোনো ইনভিজিবল থাকবে না, ভিজিবল দেখা যাবে। আর সেট গঠন পদ্ধতিতে উপাদানের বৈশিষ্ট্য বা শর্ত দিয়ে লেখা থাকবে, জাস্ট ডিরেক্ট না বলে শর্ত দিয়ে বলে দিবে, উপাদান বৈশিষ্ট্য বলবে, শর্ত বলবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এর উপাদান 1 3 5, তো এটাকে এই পদ্ধতিটাকে বলবো আমরা হচ্ছে তালিকা। এই পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই পদ্ধতিতে দেখেন বলছে এক্স সাজ দ্যাট, এগুলো আমরা ডিটেল আলোচনা করব কোনটা কি। এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন 6, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং যার উপাদানগুলো হচ্ছে 6-এর চেয়ে কম। তাই বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি, কেন, কিভাবে, এগুলো আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা সাধারণত 1
2 3 এগুলো স্বাভাবিক সংখ্যা, কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কারা আসছে, শুধু বিজোড়গুলো আসছে, তাই বলছি বিজোড় স্বাভাবিক সংখ্যা। 1 আসছে, 2 আসে নাই, 3 আসছে, তাই বলছি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা। x হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 6 এর চেয়ে ছোট, এবং মানে এই অংশটাও ঠিক হইতে হবে, এই অংশটাও ঠিক হইতে হবে, দুইটাই শর্ত মেনে চলতে হবে। এবং এই চিহ্নর মানে সাজ দ্যাট, বাংলায় এমন যেন বা যেন, এর প্রত্যেকটা উপাদান, এর উপাদান কয়টা, 3টা 4টা 5টা হতে পারে, কিন্তু এখানে 3টা আছে, তো প্রত্যেকটা উপাদানকে একটা চলক আকারে প্রকাশ করতে হয়, সেটা ছোট হাতের অক্ষর x y z a b c। তো প্রত্যেকটা অ্যালফাবেট মানে সংখ্যাকে একটা চলক আকারে নিয়ে নিচ্ছি আর কি। x x এর মান পরিবর্তনশীল যেহেতু চলক, x এর মান একবার 1, একবার 3, একবার 5, তো x এর মান একবার 1। তো এই মানগুলো কেমন হচ্ছে, মানগুলো সবাই বিজোড় সংখ্যা, একের চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, এবং এরাও আছে। আমি বলতে পারি 6-এর চেয়ে ছোট, 6-এর চেয়ে ছোট বললেই তো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক যেহেতু সংখ্যা বলেছি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, এটা আমরা জানি। এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই স্বাভাবিক সংখ্যার মধ্যে, তাহলে আমার শুরুতে আর লিমিট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, বিস্তারিত পরে আলোচনা করতেছি। এইগুলা মানে শুরু করার পূর্বে যে বিষয়গুলো আমাদের জানা লাগবে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। স্বাভাবিক সংখ্যার বলা হয় 1 2 3 4 5, এভাবে 1 থেকে শুরু হবে, 1 করে বাড়বে, চলতে থাকবে অসীম পর্যন্ত। অসীম সেট আসলে এটা, মানে যার শুরু আছে শেষ নাই, পূর্ণ সংখ্যার সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টিজার নাম্বার। এটাকে n দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের n দিয়ে প্রকাশ করা হয়, বুঝছেন? এই সেটটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড, পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এরা কারা, এরা হচ্ছে ধরেন -3, -2, -1 0 1 2 3 4 4 5, চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে। 3-এর পরে আর হবে না তা না, -3-এর পরে কে আছে, -4 -5, এভাবে চলতে থাকবে। তো পূর্ণ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, এগুলো জানা লাগবে, এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হবে। এখানে আরো সেট সংখ্যার সেট আছে, ওগুলো পরে পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো, আপাতত এই ক্লাসের জন্য এই দুইটা লাগবে। গুণিতক কি সেটা জানা লাগবে। গুণিতক হচ্ছে নামতার মতো, যেমন 5 এর গুণিতক, 5-এর গুণিতক গুলো কেমন হয়, 5-এর ঘরের নামতার মতো, 5 10 15 20, এরকম ভাবে চলতে থাকে। 5-এর গুণিতক অসীম পর্যন্ত যাবে, হ্যাঁ। গুণিতকের ক্ষেত্রে চলতেই থাকে, কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে চলতে থাকে না, নির্দিষ্ট। গুণনীয়ক হচ্ছে যেই সংখ্যাগুলা দিয়ে একটা সংখ্যাকে ভাগ যায়, সেই যেই সংখ্যাগুলা দিয়ে ভাগ যায় এগুলাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ ধরেন যা দ্বারা বিভাজ্য হয়, যে সংখ্যাগুলো দ্বারা একটি সংখ্যা বিভাজ্য হয়, যেমন যেমন ধরেন 6-এর জন্য 1 2 3 6, এই 6 জন, 6-এর গুণনীয়ক হচ্ছে এই 6 জন, গুণনীয়ক 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক হচ্ছে একই জন। তো গুণনীয়ক বের করা যায়, অন্যভাবেও বের করা যায়, এই যে জোড়ায় জোড়ায় বের করতে হয়, তাহলে সবাই বের হয়ে যায়, কেউ বাদ থাকে না। 2 6, তারপরে 3 আর 4 আর নাই, তাহলে এই 6 জন, 12-এর জন্য এই 6 জন। আচ্ছা, মৌলিক সংখ্যা কি, এগুলো আমরা প্রথম অধ্যায়ে জেনেছি, অষ্টম শ্রেণী থেকে। ফিবোনাচ্চি সিরিজ দিয়ে বের করা যায়, ফিবোনাক্কি সিরিজ তো আলাদা জিনিস। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, একটা উম, 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 একটা পদ্ধতি ছিল, সেটা মাধ্যমে বের করা যায়, সেটা আমাদের মনে আসছে না বর্তমানে, পরে আসলে জানাই দিব। আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, এভাবে শুরু হতে থাকে, 2 থেকে শুরু হয়, 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, বাকি মৌলিক সংখ্যাগুলো বিজোড়, অর্থাৎ যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এক এবং ওই সংখ্যা ব্যতীত। বোঝা গেছে?
তাহলে এভাবে 11, 13, 17, 19, 23 এভাবে চলতে থাকে। কত আছে? 1 থেকে 100 এর মধ্যে 25টা আছে, 101 থেকে 200 এর মধ্যে 21টা আছে। এরকম চলতে থাকবে। এগুলো আমাদের জানা লাগবে। সাধারণত কিছু জানলেই হয়। তবে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কারা? এগুলো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি। জোড়-বিজোড় সংখ্যা কারা? এটা আমরা জানি। জোড় সংখ্যাগুলা যেগুলা আ 2 দিয়ে ভাগ যায়, ভাগ করলে ভাগশেষ 0 হয়। আর বিজোড় সংখ্যা যারা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। 1, 3, 5, 7 এগুলা। ঠিক আছে? এরা জোড়, এরা বিজোড়। আচ্ছা। এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রথম উদাহরণ 115 পেজের। এরপরে যে নাম্বারিং থাকবে এগুলো বইয়ের নাম্বার আর এগুলো সিক্যুয়াল নাম্বার এই টাইপের। 5টি বিজোড় সংখ্যা হলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যেকোনো 5টি বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7 ধরেন প্রথম 5টি যেকোনো না, প্রথম 5টি 7 তারপরে 9। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যা হয়ে গেছে, কমপ্লিট। এরপরে বলছে সেটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। উদাহরণ 2 16 পেজের। তো দেখেন তো একটা বিষয় লক্ষ্য করতে হবে ভালোভাবে যে এরা হচ্ছে হয় জোড় হবে, না হয় গুণিতক হবে, না হয় বিজোড় হবে, না হয় মৌলিক সংখ্যা হবে। ওই যে বিষয়গুলো একটু আলোচনা করলাম। তো সবাই জোড় সংখ্যাও দেখতে পাচ্ছি, কিন্তু 4 এর পর জোড় সংখ্যা 6 কিন্তু 6 নাই, 6 মিসিং। 8 এর পর 10 নাই। তাহলে এরা মানে সবাই যে জোড় সংখ্যা এটা বলতে পারি না। তাহলে গুণনীয়কের কথা চিন্তা করতে পারি। গুণিতক হলে তো নামও তার মতো হতো। গুণনীয়ক কার গুণনীয়ক? গুণনীয়ক নাকি গুণিতক? গুণিতক। 4 এর গুণিতক। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12 16। তাহলে গুণিতক 4 এর গুণিতক। পি এর একটু বিস্তারিত লিখতে হবে কয়েক লাইন। পি এর উপাদানগুলো 4 এর গুণিতক এবং 4 ও 20 এর 4 এর চেয়ে বড়। 4 এর গুণিতক বললে 4 এর চেয়ে আরো বড় বলতে হয় না, গুণিতক 4 থেকে শুরু হবে এবং 20 এর চেয়ে ছোট বা এর সমান, এবং 20 এর চেয়ে ছোট বা সমান। আচ্ছা, আরেকটা বিষয় মানে বলার ছিল যে এই চিহ্নের নাম বড় চিহ্ন, কারণ বামে বড় থাকে। হ্যাঁ, আর এই চিহ্নের নাম ছোট চিহ্ন, কারণ বামে ছোট থাকে। তো ইংলিশে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। লেস দেনের ইউজটা এখানে বেশি হবে সেটা অধ্যায়ে। তো লেস দেন অর নিচে যদি দাগ থাকে তাহলে ছোট বা সমান, আর বড়টার নিচে দাগ থাকলে বড় বা সমান। তো এই চিহ্নর বেশি ব্যবহার হবে, মানে ছোট চিহ্নটার বেশি ব্যবহার হয় বা হবে। আচ্ছা, তাহলে পি এর উপাদানগুলো 4 এর গুণিতক। তাহলে আমরা বলবো এক্স সাচ দ্যাট এক্স 4 এর গুণিতক এবং এক্স এর মানগুলা কার চেয়ে ছোট? 20 এর চেয়ে ছোট বা সমান, তাই নিচে দাগ দিতে হবে। এটাই হচ্ছে পি এর মানে গঠন পদ্ধতি। আচ্ছা, একটা বিষয় মানে ডিটেলে আলোচনা করা হয়েছে এর আগে, আরেকবার বলে দিচ্ছি। গঠন পদ্ধতিতে একটা চলক ধরে নিতে হয়, সেটা এখানে থাকে। তারপর সাচ দ্যাট চিহ্ন থাকে, যেন এক্স কেমন সেটা বলতে হয়। এখানে একটা চলক থাকবে, এখানে এই চিহ্ন থাকবে সাচ দ্যাট, বা ইংলিশে সাচ দ্যাট, বাংলায় যেন। তারপরে হচ্ছে এক্স 4 এর গুণিতক, মানে এখানে এই প্রথম অংশে সাধারণত তার বৈশিষ্ট্য থাকে এবং থাকবে, এবং এখানে শর্ত থাকবে। এভাবে বেশিরভাগ ক্ষেত্রে এভাবে গঠন পদ্ধতিটা হয়ে থাকে। এরপর তালিকা করতে বলছে 42 এর গুণনীয়ক যারা। তো 42 এর গুণনীয়ক কারা এটা বের করতে হবে। তো এই পদ্ধতিতে বের করলে কেউ বাদ যায় না। 2 দিয়ে ভাগ যায়, 21 দুগুণ 42। 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ গেলে 3 14 42। আর 4 দিয়ে ভাগ যায় না। উম, 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 আচ্ছা, 5 দিয়ে যায় না, 6 7 42, 6 দিয়ে যায়। আচ্ছা, দেখেন
6 দিয়ে যাই 7 পেয়েছি। তো 6 আর 7 এর মাঝে আর কোনো সংখ্যা নেই মানে আর কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে 42 এর গুণনীয়কগুলো মানে 1 আর 42 কেউ যদি থাকে তো এদের মাঝেই থাকবে 2 আর 21। এখন কেউ যদি আর কেউ থাকে তাহলে 2 এর চেয়ে বড় 21 এর চেয়ে ছোট কে 3 আর 14। আর যদি কেউ থাকে 3 এর চেয়ে বড় 14 এর চেয়ে ছোট তো 4 দিয়ে যায় না, 4 একে 4 হয় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় কি যায় না আপনি ভাগ করে দেখতে পারেন, অথবা বিভাজ্যতার যে কিছু নিয়ম আছে 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 9 এর জন্য, 10 এর জন্য, এই বিষয়গুলো ক্লাস 6 এর বই পাওয়া যাবে, একটু দেখে নিতে পারেন। সেই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমরা প্রজেক্ট রুমে বলতে থাকবো যেখানে লাগবে। 2 দিয়ে ভাগ যায় যদি লাস্টের মানে ডিজিট লাস্টের অঙ্কটা জোড় অঙ্ক হয়, ঠিক আছে। 3 দিয়ে ভাগ যায় যদি যোগফলটা 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা ওই দিকে আমরা ফোকাস করছি না, 3 দিয়ে ভাগ যায় কিনা ক্যালকুলেটর চাপলে বুঝতে পারবো বা এটা আমাদের মনেই থাকে। তো এই বিষয়গুলো হবে, বিভাজ্যতার বিষয়গুলো দেখার জন্য মানে রিকমেন্ড করতেছি আমরা। আর আপনারা যদি বিভাজ্যতার ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করতে পারেন, মানে এই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান ভিডিও আকারে। আচ্ছা এই বিষয়গুলো এখন আপনাকে ভালোভাবে লিখে দিতে হবে, তাহলেই হবে। 1 2 3 6 7 14 21 42, এই তো এইগুলা। একটা বিষয় বলা হয়নি যে সেটে, আচ্ছা আগেই বলি, সেট সেট সেটের কোনো পুনরাবৃত্তি নাই, পুনরাবৃত্তি নাই, সেটের কোনো পুনরাবৃত্তি নাই, কোনো ক্রম নাই, ঠিক আছে। সেটার কোনো পুনরাবৃত্তি নাই, কোনো ক্রমও নাই, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। এছাড়া এবারে বলছে মৌলিক সংখ্যা 30 এর চেয়ে ছোট। বলেন মৌলিক সংখ্যা 30 এর চেয়ে ছোট কারা আছে? তাহলে 2 3 5 7 11 13 17 19 21 তো হবে না, 23 29, এরাই তো। আচ্ছা সার্কভুক্ত দেশের নামগুলো লিখুন। সার্কভুক্ত দেশ কারা? দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে যে সংগঠন তৈরি হয়েছিল 80-র দশকে, এই অঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বা বিভিন্ন নজরদারি, নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এইসব দেখাশোনার জন্য তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট এখানে ভূমিকা রেখেছিল আর কি। তো দেশগুলোর নাম হচ্ছে প্রথমত বাংলাদেশ, পরবর্তীতে পাকিস্তান, এরপরে ইন্ডিয়া, ইন্ডিয়া বা ভারত, তারপরে আছে আফগানিস্তান, তারপরে আছে ভুটান, শ্রীলঙ্কা, তারপরে আছে শ্রীলঙ্কা, তারপরে আছে মালদ্বীপ, তারপরে আছে 2 3 4 5 6 7, তারপরে কি আছে নেপাল। এই একটা দেশ নিয়েই আসলে গঠিত, বানান এদিক ওদিক হতে পারে, দেখে নেবেন। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট লিখো। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট লেখা হয়ে গেছে, অলরেডি সলভড। 300 থেকে 400 এর মধ্যে অবস্থিত 3 দ্বারা বিভাজ্য যে কোনো 4টি সংখ্যার সেট লিখো। 3 দ্বারা বিভাজ্য আমরা জানি, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, আচ্ছা 3 এর বিভাজ্যতার নিয়মটা হচ্ছে অঙ্কের সংখ্যার অঙ্ক ধরেন 1 2 3, এই প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে 5 আর 1 6, তো 6 যোগফল 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে
3 দিয়ে ভাগ যায়, যোগফল 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। আপনি দেখতে পারেন চেক করে। 3 4 12, 3 1 3। তাহলে সংখ্যাটি ভাগ যাবে যদি অঙ্কগুলার সমষ্টি বা যোগফল 3 দিয়ে ভাগ যায়। তাহলে যে কোনো 300-র মধ্যে, তাহলে আপনি 3 নিয়ে নেন, 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 ভাগ যায়, আপনি 3 করে বাড়িয়ে দেন, 306, 309, একটা দূর থেকে নিতে পারেন, 3 2 3 2 5, আর 1 নিলেন, 3 2 5 আর 1 6, ভাগ যায়। ক্রম নাই, আপনি উল্টাপাল্টা নিতে পারেন, প্রবলেম নেই, এদের মাঝে থাকলেই হবে, 3 দিয়ে ভাগ গেলেই হবে। আচ্ছা, এবার সেট গঠন পদ্ধতি প্রকাশ করুন। তাহলে দেখতে পাচ্ছি এরা হচ্ছে বাড়ছে 3-এর গুণিতক আকারে বাড়ছে, 3-এর গুণিতক আকারে বাড়ছে, জোড়া আছে বিজোড় আছে, আসলে 3-এর গুণিতক। এ সেটের উপাদানগুলো 3-এর গুণিতক, এ সেটের উপাদানগুলো 3-এর গুণিতক এবং 20-এর চেয়ে ছোট বা 19-এর চেয়ে ছোট। তাহলে বললাম এক্সই ধরতে হবে তা না, এ সাজ দ্যাট এ 3-এর 3-এর গুণিতক এবং 19-এর চেয়ে ছোট, এ লেস দেন 19। হয়েছে না? 3-এর গুণিতক 19-এর চেয়ে ছোট, কমপ্লিট। আচ্ছা, একটা কি বলতে চাচ্ছিলাম, পরে দেখি। 24-এর গুণনীয়ককে তালিকা পদ্ধতি, তাহলে 24-এর গুণনীয়কগুলো বের করেন। 1 24, 2 12, 3 8, 4 6 আর 9। তাহলে এগুলাই পারবেন না? 1 2 3 4 6 8 12 24, এটাই হচ্ছে আসলে বি। এরপর তালিকা পদ্ধতি প্রকাশ করো, বিজোড় সংখ্যা 3-এর চেয়ে বড়, 15-এর চেয়ে ছোট। আচ্ছা আচ্ছা, এটা কোথায়? অনুশীলনীর ক নাম্বার, অনুশীলনী 6-এর ক নাম্বার। আচ্ছা, বিজোড় সংখ্যা, তাহলে 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যাকে 5 7 9 11 13, 15 আসবে না কারণ ওর চেয়ে ছোট, 3 আসবে না কারণ 3-এর চেয়ে বড়, তাহলে এরাই। এরপরে কি আছে? 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, অঙ্কটা সবকিছু যাচ্ছে না, মৌলিক গুণনীয়ক গুলো যাচ্ছে। মৌলিক গুণনীয়ক কি এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, 48-এর মৌলিক গুণনীয়ক বের করার জন্য মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলেই হবে। অল টাইম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 6 2 দিয়ে ভাগ করলে 3। যখন মৌলিক সংখ্যা আর একটা ভাগফল পেয়ে গেলাম, তখন আর ভাগ করার দরকার নাই। তাহলে 4টা 2 2 একটা 3, তাহলে মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে এগুলা, 4টা 2 একটা 3। 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ এগুলা, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে এগুলা। কিন্তু আমি কি এখানে হচ্ছে, আপনারা এগুলো ভালোভাবে লিখবেন, মানে এক লাইনে, মানে সবাইকে কি সেটের মধ্যে নিতে পারবো? নিতে পারবো না, কারণ সেটা কি নাই, পুনরাবৃত্তি নাই। যেহেতু সেটে পুনরাবৃত্তি নাই, তাহলে আমি এই সেটটাকে সমাধানের সময় আমি 2 3টা 4টা নেওয়ার দরকার নাই, আমি জাস্ট 2 একটা নিব, 3 একটা নিব, কাজ শেষ। উত্তর হবে 2 3। কেন? সেটা পুনরাবৃত্তি নাই এবং এই জন্যই। আচ্ছা, অনুশীলন 6-এর গ নাম্বার, 3-এর গুণিতক 36-এর চেয়ে ছোট। 3-এর গুণিতক 36-এর চেয়ে ছোট, 3 6 9 12 15 18 21 24 27 30 33
36 আসবে না, কারণ ও তার চেয়ে ছোট। এক্স পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার ভ্যালু হবে 10-এর চেয়ে বেশি, 10-এর চেয়ে কম, বেশি না কম। তো এটাও একটু মাথায় রাখবেন, কারণ এটা একটু আলাদা ওগুলোর চাইতে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা? আচ্ছা, ভালোভাবেই করি শুরু থেকেই। পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার সেট সমান হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলা অবশ্যই ডট ডট দিতে হবে দুই দিকেই। আচ্ছা, এই কমা না দিলেও চলবে। এগুলা এবার এই পূর্ণ সংখ্যাগুলাই এই সেটের উপাদান, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যেগুলোকে স্কোয়ার করলে 10-এর চেয়ে ছোট হয় সেগুলো। আচ্ছা বলেন তো, স্কোয়ার বুঝেন তো? স্কোয়ার বোঝা লাগবে আগে। 5 স্কোয়ার মানে 5 × 5 মানে 25। আশা করছি বুঝেন, কারণ স্কোয়ার বর্গের অধ্যায় কমপ্লিট করা হয়েছে আশা করছি। যদি না বুঝেন প্রবলেম নাই, আমরা বলে দিচ্ছি। 3 স্কোয়ার মানে পাওয়ারে 2, মানে 3 2বার গুণ। 3 3 দুইটা 3-এর গুণ আসলে। যদি 3-এর উপর 3 থাকতো তাহলে 3টা 3-এর গুণ। আচ্ছা, 3 দিয়ে তো দেখলাম, বুঝা গেছে আশা করছি। তাহলে যদি ভালোভাবেই আগাই, যদি x = 0 হয়, তাহলে x স্কোয়ারের ভ্যালু কত? 0 স্কোয়ার = 0, 10-এর চেয়ে ছোট। ঠিক আছে, x = যদি 1 হয়, আচ্ছা 1 আর -1 একসাথে নিয়ে নিই, তাহলে x স্কোয়ারের ভ্যালু +-1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়, যেটা 10-এর চেয়ে ছোট। আচ্ছা, 1 কেন হয়? +1 এর স্কোয়ার মানে 1 × 1 মানে 1, -1 এর স্কোয়ার মানে -1 × -1, মানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, আমরা জানি 1 × 1 মানে 1। অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মানে ঘাতে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, যেহেতু অল টাইম স্কোয়ারই করতে হবে, দুইটা একসাথে নিয়ে নিলে প্রবলেম নাই। প্লাস মাইনাস যাই থাক না কেন, এটার স্কোয়ার যা হবে সেটাই রেজাল্ট হবে। এবার এক্স এর মান যদি +-2 হয়, তাহলে কি হয় দেখি। x² = +-2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, 4 10-এর চেয়ে ছোট। x এর ভ্যালু যদি +-3 হয়, তাহলে x স্কোয়ারের ভ্যালু +-3 স্কোয়ার। হ্যাঁ, এটার 3 মানে হচ্ছে 9, 9 ও 10-এর চেয়ে ছোট, 9 ও 10-এর চেয়ে ছোট। যদি এবার x এর ভ্যালু 4 হয়, +-4 হয়, মানে এখানে কিন্তু দুটো সংখ্যা আছে, +4 -4, তাহলে x স্কোয়ারের ভ্যালু কি হবে দেখি। +-4 স্কোয়ার 4 4 16, 16 কি 10-এর চেয়ে ছোট না বড়? তাহলে 16 হচ্ছে 10-এর চেয়ে বড়। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত ফুলফিল করে নাই, এটা আমাদের শর্তের বাইরে চলে গেছে, তাই না? এটা নিব না। আপনাদের লাল কার্ড দিয়ে কাটার দরকার নেই, এভাবে শর্ত চেঞ্জ করে দিবেন, এটা 10-এর চেয়ে বড়, ছোট না বড়। তাহলে এই 3টা শর্ত ফুলফিল হয়েছে, এই 3টা না, এই 4টার জন্য। এখানে সংখ্যা আসছে কয়টা? একটা 0, এখানে প্রত্যেকটার জন্য 2টা করে সংখ্যা, +1 -1, +2 -2, +3 -3। এক্স গুলা কিন্তু উপাদান, এই সেটের উপাদানগুলো কি? এক্স। উপাদান কিন্তু এক্স স্কোয়ার না, এটা একটা শর্ত। তাহলে উপাদান এক্স এর উপাদানগুলাই হচ্ছে সেটের উপাদান। তাহলে সেটের উপাদানটা হলো কি, আমি নিচে লিখছি ভালোভাবে। এটা কত নম্বর প্রশ্ন? ঘ। তো ঘ নম্বরের উত্তরটা হচ্ছে -3 আসছে এদিকে, তাহলে -3, -2, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এগুলা। তাহলে এই 7 জন আসলে এই সেটের উপাদান। আচ্ছা, বুঝছেন? দেখেন 3-এর স্কোয়ার 9, -3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, -4-এর স্কোয়ার 16। যেহেতু 4-এর স্কোয়ার 16 হয়ে গেছে, 4-এর চেয়ে যত বড় বা যত ছোট হবে, 10-এর স্কোয়ার করলে তার 10-এর চেয়ে বড় হয়ে যাবে, তাই তারা আসবে না। আচ্ছা, এটা আশা করছি বুঝতে পেরেছেন। এটা একটু বড়, মাথায় আবার বলছি রিক্যাপ।
এক্স হচ্ছে উপাদানগুলো, এক্স এক্স হচ্ছে কোত্থেকে আসবে, পূর্ণ সংখ্যা থেকে। পূর্ণ সংখ্যা মানে প্লাসও আছে মাইনাসও আছে, পূর্ণ মানে কোনো দশমিক নাই, জিরো থাকবে, প্লাস থাকবে, মাইনাস থাকবে। যাদের স্কোয়ার করলে 10-এর চেয়ে ছোট হয় তারাই হবে উপাদানগুলো। তো কাদের স্কোয়ার করলে 10-এর চেয়ে ছোট হয়, 3 থেকে -3 পর্যন্ত, এদের স্কোয়ার করলেই 10-এর চেয়ে ছোট হয়। এর চেয়ে বড় হলে সেগুলো 10-এর চেয়ে বড় হয়ে যাবে, তাই আর আসবে না, এরাই আসবে, এই আর কি। এবার অনুশীলনী 7 নাম্বারের ক, সেটগুলো গঠন পদ্ধতিতে প্রকাশ করুন। আচ্ছা, 3, 4, 5, 6, 7, 8 পর্যায়ক্রমিক চলে গেছে, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কোনো ঝামেলা নাই, স্বাভাবিক সংখ্যা। এবং শর্ত হচ্ছে 2 এর চেয়ে বড়, চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে ধরেন এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং এরা হচ্ছে কত চেয়ে বড়, 2 এর চেয়ে বড়, এরকম। এবং কার চেয়ে ছোট, 9 এর চেয়ে ছোট, তাই না? ধরেন এক্স 9 এর চেয়ে ছোট, তাহলে কিভাবে লিখবো, এভাবে এক্স 9 এর চেয়ে ছোট। এবার লিখবো যে 2 এর চেয়ে বড়, তাহলে এক্স 2 এর চেয়ে বড়, এভাবে লেখার কথা ছিল, এক্স 2 এর চেয়ে বড়। এটাকে যদি উল্টিয়ে লিখতে চাই, এক্স কে উপরে নিয়ে যাবো, 2 কে এপারে নিয়ে আসবো, তাহলে কি এটাকে এভাবে লেখা যায় না? এক্স এপারে লিখবো, 2 এপারে লিখবো, কেন এভাবে লিখবো? এক্স কি আসলে, এক্স কি বড়, তাহলে ওর দিকে ফাঁকা ফাঁকা দিকটা ওর দিকে হবে, এক্স হচ্ছে 2 এর চেয়ে বড়। যদি এক্স ডানে লিখতে হয় লিখি, তাহলে চিহ্ন দিতে হবে লেস দেন, লেস। আর এক্স যদি বামে লিখতে চাই তাহলে চিহ্ন দিতে হবে গ্রেটার দেন। তাহলে আমরা এই চিহ্ন ইউজ করব কেন? কারণ এটা চিহ্ন ইউজ করলে একই এক্স, দুইটা এক্স ইউজ করতে হবে, মানে ব্যবহার করতে হবে, কিন্তু আমরা একটা এক্স লিখেই দুটো শর্ত দিয়ে লেখা হয় সাধারণত। এক্স হচ্ছে এই যে এখানে এক্স হবে, এক্স হচ্ছে 2 এর চেয়ে বড়, আবার এক্স হচ্ছে 9 এর চেয়ে ছোট, একটা এক্স দিয়ে এই দুইটা শর্ত লেখা হয়ে যাচ্ছে। এই জন্য এই প্যাটার্নটা ফলো করা হয়, দুইটা লেস দেন দিয়ে ছোটটা এখানে থাকে, বড়টা এখানে থাকে। যদি 2 এর সমান হতো তাহলে এখানে দেখা হতো। এটা কিন্তু আরো, এই শর্তের জায়গায় আরো কিছু বলা যেতে পারে, যে 3 এর সমান বা 3 এর চেয়ে বড়, তখন 3 দিলে এখানে নিচে ইকুয়াল সাইন হবে। আর যদি 8 এর চেয়ে ছোট বা 8 এর সমান, তাহলে এখানে 8 হবে, এরকম দিতে পারি। এখানে 2 এর চেয়ে বড়, 8 এর চেয়ে সমান বা ছোট, এটাও দেওয়া যেতে পারে। এখানে 3 এর চেয়ে ছোট বা সমান, না না 3 এর চেয়ে বড় বা সমান। আর ধরেন 9 এর চেয়ে ছোট, এটাও দেওয়া যেতে পারে, সবগুলাই সঠিক। 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড়, 8 এর চেয়ে ছোট বা সমান, এই তিনটাই দেওয়া যেতে পারে। মানে এই চারটা যেখানে দেখছি, যে কোনো চারটার মধ্যে যে কোনো একটাই এখানে ইউজ করা যেতে পারে, প্রবলেম নাই, বুঝছেন? আচ্ছা, এরপরে খ নাম্বার কি, খ নাম্বার হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে 4-এর গুণিতক, এক্স সাচ দ্যাট এক্স 4-এর গুণিতক এবং কার চেয়ে ছোট, এক্স 24-এর চেয়ে ছোট বা সমান, তাই না? 24-এর চেয়ে ছোট বা সমান, বা 25-এর চেয়ে ছোট, প্রবলেম নাই, সেটা বলা যেতে পারে। 7, 11, 13, 17 এরা কারা? সবাই বিজোড় সংখ্যা, এটা সঠিক। সবাই স্বাভাবিক সংখ্যা, এটাও সঠিক। আর একটা বলা যায় না, এরা আসলে মৌলিক সংখ্যা, সকল বিজোড় সংখ্যা কিন্তু এখানে নাই। 11, 13, তারপর 15 বিজোড় সংখ্যা, 15 বিজোড় সংখ্যা আছে কি, নাই, তাহলে এরা বিজোড় সংখ্যা বলা যাবে না। সবাই বিজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যা এরা না। শুধু বিজোড় সংখ্যা বলে আপনি প্রকাশ করতে পারবেন না, বললে ভুল হয়ে যাবে, কারণ তখন তো 15 চলে আসবে। তাহলে এরা মৌলিক সংখ্যা, এরা কি সংখ্যা, মৌলিক সংখ্যা, 7-এর চেয়ে বড় বা সমান, 17-এর চেয়ে ছোট বা সমান। তাহলে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক বিজোড় সংখ্যা বললেও হবে, না বললেও হবে, মৌলিক সংখ্যা, স্বাভাবিক, স্বাভাবিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বললে স্বাভাবিক হয়, 2 থেকে শুরু হয়, শুধু মৌলিক সংখ্যা বললেই হচ্ছে। এবং এবং 7-এর চেয়ে বড় বা সমান, আর 17-এর চেয়ে ছোট বা সমান। আপনি যদি এখানে 6 আর এখানে 18 দেন, তাহলে নিচে আর ইকুয়াল সাইন দিতে হবে না। এভাবে করা যায়, এখানে একাধিক ভাবে করা যেতে পারে, আপনি কি কতভাবে করা যেতে পারে আপনি কমেন্ট করে জানান। এরপরে আমরা একটা নমুনা প্রশ্নের এমসিকিউ নিয়ে নিয়েছি এই টাইপে, সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? খুবই সহজ, 2টি।
আচ্ছা, এবার আমরা 2 নম্বর নমুনা প্রশ্ন, এক্স জোড় সংখ্যা এবং 1 থেকে 7-এর মাঝে, 1 এবং 7-এর মাঝে জোড় সংখ্যা কারা? 2 4 6, 2 4 6, তাহলে এটার খ 2 4 6। আচ্ছা, নমুনা প্রশ্ন 3, 2 3 5 এগুলা কি? এগুলা এগুলা মৌলিক সংখ্যা। x belongs to n, আচ্ছা belongs to সাইনের ব্যবহার বলা হয়নি। belongs to মানে উপাদান, x belongs to n, এই কথার মানে হচ্ছে x n এর উপাদান। belongs to, এটা s লাস্টেরটা, belongs to মানে উপাদান, belongs to মানে উপাদান। belongs to মানে উপাদান, x n এর উপাদান। আমি যদি বলি a belongs to বড় a, তাহলে হচ্ছে ছোট a বড় a এর উপাদান। আবার এভাবে বলা যেতে পারে a not, আচ্ছা এ তো বললামই একবার, যদি b not belongs to, not belongs to বলেও একটা ওয়ার্ড আছে, b not belongs to a, এটা যদি বলা থাকে তাহলে b a সেটের উপাদান নয়। যেমন এরকম সাইন আছে না, এটা ইকুয়াল, আর একটা যদি কেটে দিই তাহলে কি নট ইকুয়াল a, নট ইকুয়াল b, a আর b সমান নয়। এটা কি এটা হচ্ছে সমান নয়, সমান নয়, এটা হচ্ছে কি উপাদান নয়। আচ্ছা, এই সম্পর্কে আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে কনটেক্সট। তাহলে এক্স উপাদানগুলোকে এক্স বলেছে, মানে এই এক্স এই প্রত্যেকটাকে এক্স এন এর উপাদান, হ্যাঁ এন এর উপাদান। আচ্ছা, তিনটা একসাথে দেখি, এক্স এন এর উপাদান, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে, বিলংস টু ঠিক আছে। একের চেয়ে বড়, হ্যাঁ একের চেয়ে বড়, দুইয়ের চেয়ে বড় বা সমান, হ্যাঁ ঠিক ঠিক আছে, দুইয়ের চেয়ে বড় বা সমান ঠিক আছে। ছয়ের চেয়ে ছোট, হ্যাঁ ছোট। সাতের চেয়ে ছোট, হ্যাঁ ছোট। পাঁচের চেয়ে ছোট বা সমান, হ্যাঁ ছোট, ঠিক আছে। আচ্ছা, সাতের চেয়ে ছোট বললো তো, সাতের চেয়ে ছোট তো 6 আছে, 6 তো এখানে নাই। না, এখানে যখন বলছে মৌলিক সংখ্যা তখন এখানে তো 6 আসবে না, মৌলিক সংখ্যা তো 6 না। ঠিক আছে, সবাই মৌলিক সংখ্যা, ঠিক আছে সবাই মৌলিক সংখ্যা। সাতের চেয়ে ছোট সেটাও ঠিক আছে, 6-এর চেয়ে ছোট সেটাও ঠিক আছে, 5-এর চেয়ে ছোট বা সমান সেটাও ঠিক আছে। কেউ বলতে পারেন সাতের চেয়ে ছোট কেন বললো? আচ্ছা, এখানে এখানে রেঞ্জটা মৌলিক সংখ্যা দিয়েই আবদ্ধ করেছে, আর এখানে মৌলিক সংখ্যা না, তার ইমিডিয়েট পরের সংখ্যা দিয়ে আবদ্ধ করেছে, বুঝছেন না? এখানে যখন আমি বলছি মৌলিক সংখ্যা, তাহলে তাহলে 5-এর পরে 7-এর আগে আর এমন কোনো মৌলিক সংখ্যা নাই তো, তাই আমি 7 লিখতে পারছি। 7-এর আগে মৌলিক সংখ্যা কে? 5। 7-এর আগে মৌলিক সংখ্যা যদি 6 হতো তাহলে আমি এখানে 6 দিতে হতো, 6 তো এখানে নাই, মানে বুঝেছেন বিষয়টা? আসলে 7 দেওয়া যাবে, কারণ এখানে যে বলছি মৌলিক সংখ্যা, তো 7-এর আগে 6 আছে, 6 নিব না, নিতে পারবো না, কারণ 6 তো মৌলিক সংখ্যা না, বুঝছেন না? উভয় পক্ষ সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে, মানে দুইটা শর্ত মিলে গেলে সেগুলো নিব। 6-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 5। 6-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 3। 6-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। একের চেয়ে বড়, হ্যাঁ এরা সবাই একের চেয়ে বড়। 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 5। 6 তো না, 6 তো মৌলিক সংখ্যা না। এই তো বুঝেছেন, আশা করছি তিনটাই সঠিক। এরপর 8-এর গ নমুনা প্রশ্ন, এটা হচ্ছে কি বলছে, 24-এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয় এটা তো আমরা একটু আগে দেখাইছি, মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই হয়। তো 3টা 2, 3টা 2 আর একটা 3, এরা হচ্ছে 24-এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে এরা। কিন্তু আমরা মানে আসবে কারা, সবাই তো আসবে না, 2 একটা আসবে, 3 একটা আসবে, বুঝছেন? কাজ শেষ। এরপরে আপাতত আজকের মতো লেকচার কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট লেকচার প্রথম টাইপের উপর। তো এই টাইপের উপর বেস করে আপনাদের কিছু হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন, এগুলো কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনাদের মাসল মেমোরিটা স্ট্রং হয়ে যাবে, মানে আপনার প্র্যাকটিসটা ভালো হবে আর কি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা এমসিকিউ আছে, একটা শর্ট কোশ্চিন আছে এবং একটা সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও এটা সৃজনশীল না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন আর কি, সংক্ষিপ্ত প্রশ্ন মতো। তো জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন ধৈর্য ধরে। এরপরে পরের লেকচার এই টপিকের উপর পরের লেকচার খুব শীঘ্রই আসবে আশা করছি। আপনাদের কার কেমন লাগলো, কে কোথা থেকে শুনছেন জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন, আর কোন বিষয়গুলোর উপর ভিডিও চাচ্ছেন সেগুলো জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ দ্রুত সেগুলো রেসপন্স করব বা প্রশ্নের উত্তরগুলো দিব, কোনো ঝামেলা তাহলে। আপনারা কোনো কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা এখানে একটা ওয়েবসাইট দেখছেন, এখানে গিয়ে কন্ট্যাক্ট ইনফো পেয়ে যেতে পারেন। আর আমাদের চ্যানেল সিএমএস একাডেমি, এখানে চোখ রাখতে পারেন, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশন এগুলো বাজিয়ে। আশা করছি আজকের মতো
আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।